আজকের আলোচনাটা একটু অন্যরকম। আমরা তথ্যের জগতে ডুব দেব, কিন্তু সংখ্যার জগতে নয়, বরং মানুষের কথা, ভাবনা, অভিজ্ঞতা এই সব কিছুর গভীরে। মানে কোয়ালিটেটিভ ডেটা বিশ্লেষণ নিয়ে কথা বলবো। আমাদের হাতে ডক্টর চিন্ময় পালের একটা লেখা আছে এনভিভো সফটওয়্যার নিয়ে। উনি বলছেন এটা নাকি গবেষকদের জন্য দারুণ কাজের একটা টুল। চলুন ওনার লেখার সূত্র ধরেই আমরা এর গভীরে যাই। অবশ্যই ডক্টর পালের বিশ্লেষণটা বেশ ইন্টারেস্টিং। উনি বলছেন এনভিভো শুধু ডেটা গুছিয়ে রাখার যন্ত্র না, এর আসল কাজ হল ধরু ইন্টারভিউ বা সোশ্যাল মিডিয়ার হাজারো পোস্ট বা ভিডিও, এইসব আপাত ছড়ানো ছিটানো তথ্য থেকে ভেতরের প্যাটার্নটা খুঁজে বের করা, মানে জটিল বিষয়কে সহজে বোঝার একটা পথ তৈরি করা আর কি। আচ্ছা, তাহলে শুরুতেই একটু সহজ করে বুঝি এই এনভিভো জিনিসটা আসলে কি। ডক্টর পালের লেখা অনুযায়ী এটা কিউএসআর ইন্টারন্যাশনাল নামের একটা কোম্পানি বানিয়েছে। মূলত কোয়ালিটেটিভ আর মিক্সড মেথড রিসার্চে ব্যবহার হয়, তাই তো? একদম। এর মূল কাজ হল যে ডেটাগুলো সংখ্যা দিয়ে মাপা যায় না, যেমন ধরুন মানুষের মতামত, অভিজ্ঞতা, অনুভূতি, সেগুলোকে প্রথমে এক জায়গায় আনা, মানে অর্গানাইজ করা। তারপর সেগুলোকে বিশ্লেষণ করে ভেতরের মূল ভাবনা বা থিমগুলো বের করা। আর ডক্টর পাল একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন, এর ব্যবহার কিন্তু শুধু ইউনিভার্সিটির গবেষণাগারেই আটকে নেই। সমাজবিজ্ঞান, সাইকোলজি, এডুকেশন, পাবলিক হেলথ তো আছেই। এর বাইরে ধরুন মার্কেট রিসার্চ বা সরকারি নীতি তৈরির কাজেও কিন্তু এটা ব্যবহার হচ্ছে। উনি দেখাচ্ছেন এটা গবেষকদের সাহায্য করে ডেটার অনেক গভীরে যেতে, এমন সব কানেকশন খুঁজে পেতে যা হয়তো সহজে চোখে পড়ে না। ডক্টর পালের লেখায় এর কিছু ফিচার বা বৈশিষ্ট্যের কথাও আছে, যেমন ডেটা কোডিং। এই কোডিং ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, এটা খুব জরুরি একটা ফিচার। কোডিং মানে হলো আপনার ডেটার, যেমন ধরুন ইন্টারভিউর একটা নির্দিষ্ট অংশকে একটা নির্দিষ্ট থিম বা আইডিয়ার সাথে জুড়ে দেওয়া। এই থিমগুলোকে এনভিভোতে বলে নোড। ও আচ্ছা, নোড। হ্যাঁ, নোড। ভাবতে পারেন এই নোডগুলো যেন এক একটা ডিজিটাল ফাইল ফোল্ডার। একই আইডিয়ার সাথে যুক্ত সব ডেটা ওই নোডের ভেতর জমা হতে থাকে। ডক্টর পাল যেমনটা বলছেন, এই কোডিং প্রক্রিয়াটা পুরো ডেটাকে একটা স্ট্রাকচার দেয়, ফলে বিশ্লেষণ করাটা অনেক সহজ হয়ে যায়। আর এটা তো শুনলাম শুধু লেখার ডেটা নয়, মানে টেক্সট ফাইল ছাড়াও আরও অনেক কিছু নিয়ে কাজ করতে পারে। ঠিক ধরেছেন, এখানেই এর একটা বড় সুবিধে। মানে পিডিএফ, ওয়ার্ড ফাইল তো আছেই, তার সাথে অডিও রেকর্ডিং, ভিডিও ক্লিপ, ছবি, সার্ভের উত্তর, এমনকি ফেসবুক বা টুইটারের ডেটাও এটাতে ইম্পোর্ট করে কাজ করা যায়। বাহ! হ্যাঁ, আর ডক্টর পাল এর কোয়েরি টুলের কথাও বলেছেন। মানে আপনি ডেটার মধ্যে নির্দিষ্ট শব্দ বা ধারণা খুঁজতে পারেন, টেক্সট সার্চ, বা দেখতে পারেন কোনো আইডিয়া কতবার এসেছে, ওয়ার্ড ফ্রিকোয়েন্সি, কিংবা বিভিন্ন গ্রুপের মানুষের মধ্যে কোনো নির্দিষ্ট থিম নিয়ে ভাবনার তফাৎ আছে কিনা। ম্যাট্রিক্স কোডিং, এইসব বিশ্লেষণের ফলাফল আবার চার্ট বা ওয়ার্ড ক্লাউড হিসাবেও দেখা যায়। বেশ ভিজুয়াল আর কি। ডক্টর পালের লেখায় একটা বেশ ইন্টারেস্টিং জিনিস চোখে পড়ল। এনভিভো নাকি এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি আর মেশিন লার্নিংও ব্যবহার করছে। এটা কিভাবে সাহায্য করে? এটা একটা নতুন দিক। ডক্টর পাল যেমন ইঙ্গিত দিয়েছেন, এই টেকনোলজি দিয়ে সফটওয়্যারটা নিজে থেকেই অনেক টেক্সট ডেটার মধ্যে সম্ভাব্য থিম বা মানুষের সেন্টিমেন্ট, যেমন পজিটিভ না নেগেটিভ, খুঁজে বের করার চেষ্টা করতে পারে। মানে অটোম্যাটিক্যালি? হ্যাঁ, অনেকটা তাই। এটা বিশেষ করে যখন অনেক বেশি ডেটা থাকে, তখন প্রাথমিক অ্যানালিসিসে খুব সাহায্য করে, সময় বাঁচায়। তবে ডক্টর পাল এটাও মনে করিয়ে দিয়েছেন যে এই অটোমেটেড বিশ্লেষণ কিন্তু কখনোই গবেষকের নিজের চিন্তা, বিচারবুদ্ধি বা ফাইনাল ইন্টারপ্রিটেশনের বিকল্প নয়। এটা একটা সহকারী টুল মাত্র। আচ্ছা, অনেক সময় তো গবেষণায় সংখ্যা ভিত্তিক ডেটাও থাকে, মানে কোয়ান্টিটেটিভ ডেটা। সেটার সাথে কি এটাকে মেলানো যায়? হ্যাঁ, যায়। আর এটাই মিক্সড মেথড গবেষণায় এর গুরুত্ব বাড়িয়ে দিয়েছে, যেমনটা ডক্টর পাল বলছেন। আপনি আপনার গুণগত বিশ্লেষণের ফাইন্ডিংসের পাশে সংখ্যাগত ডেটা, যেমন সার্ভে রেজাল্ট বা ডেমোগ্রাফিক ইনফো, রেখে দুটোকে একসাথে দেখতে পারেন। এতে গবেষণার গভীরতা আর ব্যাপ্তি দুটোই বাড়ে। টিমওয়ার্কের জন্য কি সুবিধা আছে? মানে যদি কয়েকজন মিলে কাজ করে? হ্যাঁ, আছে। মাল্টি ইউজার প্রজেক্ট সেট করা যায়, ক্লাউডে ডেটা রেখেও অনেকে মিলে কাজ করতে পারে। আর ধরুন আপনার ডেটা হয়তো এক্সেল, এসপিএসএস বা সার্ভে মাঙ্কিতে আছে,
সেখান থেকেও ডেটা সরাসরি ইম্পোর্ট করার সুবিধা দেয়, বেশ ফ্লেক্সিবল। তাহলে বাস্তবে কোথায় কোথায় এর ব্যবহার হচ্ছে? ডক্টর পালের লেখা থেকে যদি কিছু উদাহরণ দেন। অবশ্যই। ধরুন, শিক্ষা গবেষণায় ছাত্রছাত্রীদের ইন্টারভিউ অ্যানালাইজ করে বোঝা গেল তাদের শেখার ক্ষেত্রে কোথায় সমস্যা হচ্ছে, সেই অনুযায়ী হয়তো কারিকুলাম বদলানো হলো। ইন্টারেস্টিং। বা ধরুন, জনস্বাস্থ্য নিয়ে কাজ হচ্ছে, কোনো একটা রোগ বা স্বাস্থ্য পরিষেবা নিয়ে সাধারণ মানুষের অভিজ্ঞতা, তাদের মতামত, এগুলো বিস্তারিতভাবে জানা গেল ইনভিভো ব্যবহার করে। মিডিয়া স্টাডিজও এর ব্যবহার আছে। কোনো একটা খবর নিয়ে মানুষের প্রতিক্রিয়া কেমন, সোশ্যাল মিডিয়াতে কি ট্রেন্ড চলছে, এগুলো বুঝতে সাহায্য করে। এমনকি এনজিওগুলো তাদের কাজের ইম্প্যাক্ট বোঝার জন্য মানুষের সরাসরি বক্তব্য বিশ্লেষণ করতে পারে এই টুল দিয়ে। এত সুবিধার কথা তো শুনলাম, নিশ্চয় কিছু অসুবিধাও আছে। ডক্টর পাল কি সীমাবদ্ধতার কথা কিছু বলেছেন? হ্যাঁ, বলেছেন। উনি বেশ ব্যালেন্সড একটা চিত্র তুলে ধরেছেন। প্রথমত, এটা একটা পেইড সফটওয়্যার, মানে টাকা দিয়ে কিনতে হয়। ও আচ্ছা। তো এটা একটা খরচের ব্যাপার, বিশেষ করে যারা একা গবেষণা করেন বা ছাত্রছাত্রী তাদের জন্য। দ্বিতীয়ত, এর ফিচারগুলো বেশ বিস্তারিত, তাই সবকিছুর পুরো সুবিধা নিতে গেলে একটু শিখে নিতে হয়, মানে একটা লার্নিং কার্ভ আছে। মানে একটু সময় দিতে হবে শেখার জন্য। হ্যাঁ, কিছুটা সময় তো দিতেই হবে। আর যদি অনেক বেশি অডিও বা ভিডিও ফাইল নিয়ে কাজ করা হয়, তাহলে কিন্তু কম্পিউটারের উপর বেশ চাপ পড়ে, মানে ভালো কনফিগারেশনে পিসি দরকার হতে পারে। ডক্টর পাল এগুলোকেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখেছেন। বাজারে তো এই ধরনের আরও সফটওয়্যার আছে, তাই না? যেমন অ্যাটলাস টি বা ম্যাক্সকিউডিএ, এগুলোর সাথে এনভিভোর তুলনা কি উনি করেছেন? বিস্তারিত তুলনা হয়তো ওই লেখাটা নেই, তবে উনি এটা বুঝিয়েছেন যে প্রত্যেকটা টুলেরই কিছু নিজস্ব সুবিধা অসুবিধা আছে। যেমন কোনোটার হয়তো ইউজার ইন্টারফেস একটু সহজ, কোনোটা হয়তো ক্লাউড ফিচারে বেশি জোর দেয়। এনভিভো খুব ফিচার রিচ, অনেক কিছু করা যায়, কিন্তু দামটা একটা ফ্যাক্টর। ডক্টর পালের লেখার নির্যাস হল গবেষককে নিজের প্রয়োজন, বাজেট, কী ধরনের ডেটা, এই সব কিছু বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। যারা এটা ব্যবহার করতে আগ্রহী তাদের জন্য শুরু করার উপায় কি? ডক্টর পালের কোনো পরামর্শ আছে? উনি উল্লেখ করেছেন যে QSR ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে সাধারণত একটা ফ্রি ট্রায়াল ভার্সন পাওয়া যায়, 14 দিনের বা এরকম কিছু সময়ের জন্য। ও, তাহলে তো ভালো, ব্যবহার করে দেখা যেতে পারে। হ্যাঁ, ওই ট্রায়ালটা নিয়ে সফটওয়্যারটার সাথে একটু পরিচিত হওয়া, নিজের কিছু ডেটা ইম্পোর্ট করে দেখা, কোডিং কিভাবে কাজ করে, এই প্রাথমিক ধাপগুলো চেষ্টা করে দেখা যেতে পারে। সব মিলিয়ে যদি বলি, ডক্টর চিন্ময় পালের লেখা থেকে আমরা যা বুঝলাম, এনভিভো হলো একটা শক্তিশালী হাতিয়ার। গুণগত ডেটার যে বিশাল আর অনেক সময় বেশ অগোছালো একটা জগৎ, সেটাকে অর্গানাইজ করতে, তার ভেতরে লুকিয়ে থাকা অর্থ, প্যাটার্ন, গল্পগুলো খুঁজে বের করতে এটা গবেষকদের দারুণভাবে সাহায্য করে। এটা শুধু ডেটা সাজায় না, ডেটাকে কথা বলতে সাহায্য করে। তাহলে আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ডক্টর পালের লেখার সূত্র ধরেই এটা মাথায় আসছে। আমরা তো এমন একটা সময়ে আছি যেখানে টেক্সট, অডিও, ভিডিও এই ধরনের নন নিউমেরিক ডেটা বেড়েই চলেছে। মানুষের অভিজ্ঞতা, তাদের গল্পগুলো বোঝার জন্য এই ধরনের অ্যানালিটিক্যাল টুল ভবিষ্যতে ঠিক কতটা অপরিহার্য হয়ে উঠবে? আর ধরুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন আরও উন্নত হবে, তখন কি এই গুণগত বিশ্লেষণ সম্পূর্ণ নতুন কোনো দিকে মোড় নেবে, যা আমরা এখন হয়তো ভাবতেও পারছি না?